নমস্কার, সুপ্রভাত। শুরু করছি আমাদের আজকের নির্ধারিত অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের অনুষ্ঠান অবশ্যই বিশ্বভারতীর দ্বিতীয় পর্ব। আজকের অনুষ্ঠান শুরু করতে গিয়ে কবিগুরুর একটি বিচিত্র পর্যায়ের গান ৪১ নম্বরে রয়েছে। সেই গানের ৪টি লাইন বলতে ইচ্ছে করছে। লাইনটি হচ্ছে, আমাদের শান্তিনিকেতন আমাদের সব হতে আপন, তার আকাশ ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে, মোরা বারে বারে দেখি তারে নিত্যই নূতন, আমাদের শান্তিনিকেতন। শান্তিনিকেতন এই নাম, এই নামের যে জায়গাটি, নামটি কিভাবে তৈরি হলো এবং সেই তৈরি হওয়াতে মহর্ষি দেবেন্দ্রনাথের হাত ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পথ চলা, তা নিশ্চয়ই গতকাল আলোচনা হয়েছে। আজকে আমার দ্বিতীয় পর্যায়ে যে এই শান্তিনিকেতন বিশ্বভারতী হয়ে ওঠা এবং বিশ্বভারতীকে এগিয়ে নিয়ে চলার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পথ চলা, তাকে নিয়ে কথা বলা আজকে আমাদের। তো আজকে এই অনুষ্ঠানে যিনি শিল্পী রয়েছেন তিনি হলেন শুভময় সেন। অনেক অনেক স্বাগত শুভময়কে। সুপ্রভাত। অনেকদিন পর শুভময়ের গান আমি শুনবো, আপনারা শোনেন মাঝে মাঝে, কিন্তু আমার সৌভাগ্য হয়নি এখনো পর্যন্ত ওর সাথে, মানে এই মুহূর্তে এই পর্যায়ে ওর সাথে অনেকদিন পর আমি অনুষ্ঠান করছি। আরও দুজন শিল্পী রয়েছেন কিবোর্ড এবং পিয়ানোতে দেবাশিস, আর তবলায় রয়েছেন স্বাগতম, আর ক্যামেরার পিছনে আমাদের প্রত্যেকটি ভাইয়েরা উপস্থিত। তো শুরু করব আজকের পথ চলা শুভময়ের গান দিয়ে, কিন্তু বিষয় হচ্ছে বিশ্বভারতী। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। এ আধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিও, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, হৃদয় আমার চাই যে দিতে, কেবল নিতে নয়,
সে তার যা কিছু সঞ্চয়, হৃদয় আমার চাই যে দিতে, কেবল নিতে নয়। বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়, হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে। একলা পথের চলা আমার, করবো রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়। আমাদের গতকাল থেকে এই বিষয়টি নিয়ে আমাদের পথ চলা, গতকাল সুবর্ণা করে গিয়েছেন, আজকে আমার একদম অনুষ্ঠানটিকে শেষ করতে হবে। বিশ্বভারতী রবীন্দ্রপত্রের আলোকে দ্বিতীয় পর্ব। আজকে আমরা গতকাল আলোচনা করেছিলাম কিভাবে রবীন্দ্রভারত এই বিশ্বভারতী হয়ে উঠলে শান্তিনিকেতনের এই আশ্রমটি কিভাবে বিশ্বভারতীর তকমা পেল, এই কথা আমরা জেনেছি হয়তো খানিকটা। আমি আবার একটুখানি পূর্ব দিকে পৌঁছে যাই যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দীক্ষিত হলেন ব্রাহ্মধর্মে এবং তারপরে তার মনে হয়েছিল যে এই ব্রাহ্মধর্মের প্রচার এবং প্রসার ঘটানো ভীষণ দরকার, মানুষকে এই ধর্ম সম্পর্কে জানানো দরকার এবং তার জন্য একটি শিক্ষণীয় আশ্রম গড়ে তোলা দরকার, এই একটা মনস্কামনা তার ছিল। এই সময় তিনি তার বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়েছিলেন রায়পুর অঞ্চলে এবং সেখানে গিয়ে তিনি তার এই ইচ্ছের কথা প্রকাশ করেন তার বন্ধুর কাছে। বন্ধু তৎকালীন জমিদার ছিলেন সেই অঞ্চলের। তো এই ইচ্ছের কথা শুনে তার বন্ধু তাকে ভুবনডাঙ্গা নামক একটি জায়গায় নিয়ে যান এবং তাকে একটি বিস্তর প্রান্তর, মানে একদম ফাঁকা প্রান্তর তাকে দেখান। সেই প্রান্তরের মুখোমুখি দাঁড়িয়ে মহর্ষির ওই দুটি ছাতিম গাছ ছাড়া সেই প্রান্তরে একটি বাড়ি ছিল, বাড়িটির সম্ভবত নাম ছিল, এটি নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে। কেউ বলেন বাড়িটি মহর্ষি তৈরি করে নাম দিয়েছিলেন শান্তিনিকেতন, কেউ বা বলেন বাড়িটি তৈরি ছিল, তার নামই ছিল শান্তিনিকেতন, কিন্তু সেই বাড়িটির অবস্থান ছিল এই মুহূর্তে যেখানে উপাসনা গৃহটি রয়েছে সেইখানে। তো মহর্ষির ওই দুটি ছাতিম গাছ দেখে কোথাও যেন মনে হয়েছিল যে ওই ছাতিম গাছ দুটি বাহু মিলে তাকে ডাকছে এবং তার মনে হয়েছিল এটাই সেই আদর্শ জায়গা যেখানে তিনি তার ওই শিক্ষাশ্রমটি গড়ে তুলতে পারবেন। এই মনস্কামনায় 1862-63 নাগাদ তিনি এই জায়গাটি ক্রয় করেন। সম্ভবত জায়গাটি যার সঙ্গে কথাবার্তা হয়েছিল, যার সঙ্গে রফা হয়েছিল, পরবর্তী পর্যায়ে তার মৃত্যুর পরে তার ছেলে এইটিকে সই করেন। দলিলে কিন্তু সই রয়েছে তার সন্তানের, অর্থাৎ তার পরবর্তী পর্যায়ে যিনি জমিদার হয়েছেন। আমি নামটি বলে উঠতে পারছি না কারণ এই মুহূর্তে আমার মেধাতে নেই নাম দুটি, যার সঙ্গে কথা হয়েছিল এবং তারপরে তার সন্তানের সঙ্গে তার কেনা হয়েছিল জমিটি। এবং রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম শান্তিনিকেতনে এসে থাকেন হচ্ছে যখন তিনি বিদেশে গেলেন, বাবার হাত ধরে যখন হিমালয় ভ্রমণ করতে গেলেন। হিমালয় ভ্রমণ করতে যাওয়ার আগে একদম খুব ছোট বয়সে, কিশোর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম শান্তিনিকেতনে আসেন এবং এখনও পর্যন্ত কিন্তু সেই বাড়িটি সুন্দর করে সংরক্ষিত করা আছে, আপনারা প্রত্যেকে জানেন। আর এই ভুবনডাঙ্গা নামটির একটা ইতিহাস হচ্ছে, যেখানে ভুবন ডাকাত বলে একজন ডাকাতি করতেন, যিনি তার একটি মন্দিরও কিন্তু ওই বিশ্বভারতী প্রাঙ্গণের মধ্যে রয়েছে। সেই ভুবনডাঙ্গা জায়গাটি মহর্ষি ক্রয় করেন এবং এই ক্রয় করে তিনি ধীরে ধীরে সেখানে একটি আবাস তৈরি করেন। পরবর্তী পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেটির যখন দেখভাল করেন, তিনি যখন এটির দায়িত্ব নেন,
তিনি কিন্তু এটিকে নিছক একটি আশ্রমের মধ্যে পর্যবসিত না রেখে এর একটা বিশ্বের দরবারে একটা দাবি তৈরি করেন, এবং তাই সেই কারণে কিন্তু এর নামটিও রাখা হয় বিশ্বভারতী। আমি একটু আসবো যে এই বিশ্বভারতী চালানোর জন্য মানে অর্থের তো প্রয়োজন ছিল, অর্থাৎ এই বিশ্বভারতীকে পরবর্তী পর্যায়ে মানে মহাত্মা গান্ধীর তদারকিতে এটি গ্রহণ করা হয়, একে স্বীকৃতি দেওয়া হয় বিশ্বভারতী ইউনিভার্সিটি হিসেবে। কিন্তু তৎকালীন যুগে এটিকে চালানোর জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল। সেই অর্থ কবি কী করে জোগাড় করতেন তার একটা ছোটোখাটো আলোচনা আমরা আজকে করব। আপনারা যারা আছেন আলোচনা আমাদের সঙ্গে, আপনাদের কাছে যদি কোনো তথ্য থেকে থাকে আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে ভাগ করে নেবেন, কিন্তু শুভময়ের গান শুনতে শুনতে। তো শুভময়, গানটা শুনে ফেলি। এবার আমায় ডাকলে দূরে সাগর পারের গোপন পুরে, এবার আমায় ডাকলে দূরে সাগর পারের গোপন পুরে, এবার আমায় ডাকলে দূরে। বোঝা আমার নামিয়েছি যে, সঙ্গে আমায় নাও গো নিজে। বোঝা আমার নামিয়েছি যে, সঙ্গে আমায় নাও গো নিজে। স্তব্ধ রাতের স্নিগ্ধ সুধা পান করাবে তৃষ্ণা তুরে, এবার আমায় ডাকলে দূরে। আমার সন্ধ্যা ফুলের মধু এবার যে ভোগ করবে বধূ। আমার সন্ধ্যা ফুলের মধু এবার যে ভোগ করবে বধূ। তারার আলোর প্রদীপ খানি প্রাণে আমার জ্বালবে আনি। আমার যত কথা ছিল ভেসে যাবে তোমার সুরে, এবার আমায় ডাকলে দূরে সাগর পারের গোপন পুরে, এবার আমায় ডাকলে দূরে। কবি নিজে তো ভীষণভাবে একটা ইচ্ছা ছিল তার যে তার এই বিশ্বভারতী বিশ্বের দরবারে জায়গা পাক,
এবং আপনারা গতকাল শুনেছেন সুবর্ণা নিশ্চয়ই এই জায়গাটি আপনাদের কাছে বলে গিয়েছেন যে কিভাবে বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপন যেদিনকে তিনি করলেন 1918 সালের 23শে ডিসেম্বর সম্ভবত, সেদিনকে তিনি একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণটি আমি আরেকবার একটু পাঠ করে আমার এটা গতকালের কন্টিনিউশন থেকে আমি আজকের কন্টিনিউশনে আসব। তো সেই ভাষণে তিনি কবি বলছেন, কি বলছেন আমি একটুখানি আপনাদেরকে জানাবো, একটু পড়ে শোনাবো। গতকাল নিশ্চয়ই এটি আপনারা জেনেছেন, তারপরেও আমি আজকে একটুখানি কন্টিনিউশনের জন্য আমি বলতে চাইছি। 1918 সালে 23শে ডিসেম্বর অত্যন্ত অনাড়ম্বরভাবে বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো শান্তিনিকেতনের নির্জন উন্মুক্ত প্রান্তরে, যেখানে 1901 সাল থেকে বিরাজ করছে কবির ধ্যানের সরণি ব্রহ্মবিদ্যালয়। উদ্বোধনী ভাষণে রবীন্দ্রনাথ বললেন, মানব সংসারে জ্ঞানলোকের দেওয়ালি উৎসব চলছে। প্রত্যেক জাতি নিজের আলোটাকে বড় করে জ্বালালেই তবেই এই উৎসবের সমাধা হবে। শিক্ষার প্রকৃত ক্ষেত্র সেখানেই যেখানে বিদ্যার উদ্ভাবন চলছে। বিশ্ববিদ্যালয়ের মুখ্য কাজ বিদ্যার উৎপাদন, তার গৌণ কাজ সেই বিদ্যাকে দান করা। বিদেশি বিশ্ববিদ্যালয়ের নকল করা হবে না। এইরূপ আদর্শ বিশ্ববিদ্যালয়কে বিশ্বভারতী নাম দেবার প্রস্তাব করছি। এই প্রথম রবীন্দ্রনাথের মুখে বিশ্বভারতী শব্দটা উচ্চারণ হলো। শুধু বিশ্বভারতী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নয়, যজুর্বেদের মন্ত্র যত্র বিশ্বং ভবত্যেকে নিরাম শ্লোক থেকে কবি সম্ভবত বিশ্বভারতী গ্রহণ করেছিলেন। এটি হলো গতকাল এখানে বিষয়টিকে থামানো হয়েছিল। এবারে আজকে আমরা এই রবীন্দ্রপত্রের আলোকে বিশ্বভারতী রবীন্দ্রপত্রের আলোকে দ্বিতীয় পর্ব শুরু করব, যে এই বিশ্বভারতীকে সঠিকভাবে চালানোর জন্য কবিকে কি কি করতে হয়েছিল, কোথায় কোথায় যেতে হয়েছিল। তিনি বহু জায়গা থেকে বহু মানুষকে নিয়ে এসেছিলেন এই বিশ্বভারতীতে, তারা শিক্ষক হিসেবে তাদেরকে যুক্ত করেছিলেন। বহু মানুষ বিভিন্ন শ্রেণী থেকে, বিভিন্ন স্তর থেকে, বিভিন্ন ভাষাভাষীর মানুষকে তিনি এনেছিলেন। আবার পাশাপাশি তিনি নিজে বহু জায়গায় গিয়েছেন এই বিশ্বভারতী যাতে চলে তার জন্য অনুদান গ্রহণ করতে। তিনি কোনো কোনো সময় বলেছেন যে আমি ভিক্ষাপাত্র নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি হিন্দমাটা থেকে কল্যাণী কর বলছি। বলুন। নমস্কার। না, আপনাদের ওখানে আমি এই থার্ড টাইম ফোন করলাম। আচ্ছা, ধন্যবাদ। আমার রোজই আমার সকাল হলে পরে আমি ছটফট করি এই অনুষ্ঠানটা দেখার জন্য। আসলে অনেক কিছু মানে আমি জানি না, সেগুলো আমরা এখান থেকেই জানতে পারি। আর বিশেষ করে আজকে আমার এত আনন্দ হয়েছে শুভকে দেখে। আর শুভকে এত ভালোবাসি আর এত ভালো লাগে শুভর গান, মানে আমি পাগল হয়ে যাই। কারণ কিছু কিছু শিল্পী সবাইকেই ভালো লাগে, কিন্তু তনুশ্রী তোমাকেও প্রচন্ড ভালো লাগে। তনুশ্রী আমার মেয়ের নাম, আর শুভ আমার ছেলের নাম। ও মানে অঙ্গাঙ্গী ভাবে আমি জড়িত তোমাদের দুজনের সাথে। পরোক্ষ ভাবে হয়েছি, প্রত্যক্ষ ভাবে হইনি, সে ভাব করতে আমার হবে না। আর আমার বয়স কত জানো শুভ? হ্যাঁ, কত? 72। ও, আমার মায়ের বয়সী। তাই? তাহলে তুমি আমার ছেলে, সত্যিকারের ছেলে। একদম একদম। এরপরে যেদিন ফোন পাবো তুমি আমার ফোন নাম্বারটা নিয়ে নাও, তো তোমাকে আমি ফোনে কথা বলবো, নয়তো তোমাকে আমি ফোনে কথা বলবো। আচ্ছা, আপনি এখানে কন্ট্রোলে দিয়ে দিন, আমি নিয়ে নেবো। হ্যাঁ, ধন্যবাদ। কল্যাণী দি, কোথা থেকে বল? কল্যাণী দিতে নাম বললেন সম্ভবত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গে থাকুন। তো আমরা আবার একটু গানে যাই। এটি প্রেম। আচ্ছা, নিয়ে নি। টেলিফোনে বন্ধু আছেন। সুপ্রভাত। কে রয়েছেন? হ্যাঁ, বলুন। আমি বিরাটি আজফল থেকে পবিত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। তোমাকে দেখার জন্য ছটফট করছি। আচ্ছা, বলুন। আমি আগামী রবিবার তোমাদের ওখানে থাকবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ প্রবীরদা, নিশ্চয়ই দেখা হবে। তো আমরা একটু শুভময়ের গান শুনে নিই। সেদিন দুজনে দুলেছি বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছি বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে। ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছি বনে,
ডোরে বাঁধা ঝুলনা। সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারই মনেরও প্রলাপ জড়ানো। সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারই মনেরও প্রলাপ জড়ানো। আকাশে আকাশে আছিল ছড়ানো তোমারও হাসির তুলনা। ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে তুলেছিল বনে ফুলো ডোরে বাঁধা ঝুলনা। যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে। যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে। এখন আমার বেলা নাহি আর বহিব একাকী বিরহের ভার। এখন আমার বেলা নাহি আর বহিব একাকী বিরহের ভার। বাঁধিনু যে রাখি পরাণে তোমার সে রাখি খুলো না খুলো না ভুলো না ভুলো না ভুলো না। সেদিন দুজনে তুলেছিনু বনে ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে ভুলো না ভুলো না ভুলো না। সেদিন দুজনে তুলেছিনু বনে ফুলো ডোরে বাঁধা ঝুলনা। আমরা চলে আসি বিষয়ে। কবিকে অমানসিক পরিশ্রম করতে হয়েছে, দেশ পাড়ি দিতে হয়েছে ভিক্ষের ঝুলি নিয়ে, কবি নিজেই বলেছেন। 1920 সালের 12ই মে কবি সদলবলে গেলেন, পৌঁছলেন ইউরোপ আমেরিকাতে। অর্থাৎ ইউরোপ আমেরিকা ভ্রমণ করে তিনি দান সূত্রে অথবা বক্তৃতা দিয়ে তিনি কিছু অর্থ সংগ্রহ করবেন, যা তার বিশ্বভারতীকে গঠন করার ক্ষেত্রে কাজে আসবে। এই আকাঙ্ক্ষা নিয়ে কবি পৌঁছলেন 1920 সালের 12ই মে। কিন্তু সেখানে গিয়ে খুব একটা তিনি সুবিধা করে উঠতে পারলেন না। অর্থাৎ এই যে আমেরিকানরা বা ইউরোপিয়ানরা তার সঙ্গে খুব একটা যে হাত পা মেলাতে চেয়েছেন এমনটা নয়। মানে তাদের ধারণা ছিল যে একজন নেটিভ কবি যিনি ব্রিটিশ রাজের দেওয়া নাইট উপাধি ত্যাগ করে ফেললেন, তার সঙ্গে এক আসনে বসা যায়, তার সঙ্গে একসাথে হাত মিলিয়ে পা মিলিয়ে চলা যায়।
এই খানিকটা কারণ কাজ করেছিল। তো খানিকটা কবি ক্ষুণ্ণ হয়েছিলেন। তিনি খুব এক যে অর্থটা সংগ্রহ হয়েছিল তা একদম নামমাত্র, তাই দিয়ে খুব একটা তিনি সুবিধা করে উঠতে পারলেন না। তো তিনি এই একটা ক্ষোভ তিনি জানিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে তার বন্ধু রোটেনস্টাইন তাকে বলেছিলেন যে একটু একটা কমিটি তৈরি করা হোক এই ইউরোপে, এবং সেই কমিটি সেখানকার মানুষকে বোঝাবে যে এই বিশ্বভারতীর আদর্শ কী, বিশ্বভারতীর আদর্শের প্রচার প্রয়োজন আছে। অর্থাৎ তিনি কী উদ্দেশ্যে কবি এই বিশ্বভারতী তৈরি করেছেন তার একটা উদ্দেশ্য ওই বিদেশের কাছে, অর্থাৎ পাশ্চাত্যের মানুষের কাছে তুলে ধরতে হবে। তো খানিকটা কবি সেই উদ্দেশ্যে গিয়েছিলেন 1920 সালের 12ই মে, কিন্তু তিনি প্রচার করে উঠতে পারেননি বা তাকে খুব একটা গ্রহণ করে উঠতে পারেননি সেখানকার মানুষজনেরা। তো রোটেনস্টাইনের এই প্রস্তাব ছিল যে একটি কমিটি গঠন করা হোক, এবং সেই কমিটিতে রোটেনস্টাইন সাজেস্ট করেছিলেন দুজন মানুষের নাম। একজন হলেন, তিনি বলেছিলেন যে একজন মাইকেল স্যাডলার এবং হার্বার্ট ফিশার, এই দুজনের নাম রোটেনস্টাইন সাজেস্ট করেছিলেন। অর্থাৎ তিনি বলেছিলেন, নির্ধারণ করেছিলেন যে এই দুজন মানুষকে রাখতে হবে সেই কমিটিতে। কবিগুরু প্রথমে এই শর্তটি মেনে নিয়েছিলেন, কিন্তু পরে তার কোথাও মনে হয়েছিল যে এই শর্ত মানলে পরে তার বিশ্বভারতীর যে আদর্শ, সেই আদর্শ তিনি থাকতে পারবেন না, বা সেই আদর্শ কোথাও ক্ষুণ্ণ হবে। তাই পরবর্তী পর্যায়ে অ্যান্ড্রুজকে কবি একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠির বয়ানটি একটু অন্যরকম ছিল, অর্থাৎ তিনি এই প্রস্তাবটি মেনে উঠতে পারেননি। কেন মানতে পারেননি সেই বয়ানে সেটা পরিষ্কার। তবে তার আগে আমার একটু গান শুনে নিই, তারপর সেই বয়ানটি আমি পাঠ করে শোনাবো। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে বলছেন? আমি মাজু থেকে জয়ন্ত চক্রবর্তী কথা বলছি। কোথা থেকে? মাজু, আমটা মাজু। আচ্ছা, বলুন। আমাদের এই যে প্রোগ্রামটা খুব সুন্দর প্রোগ্রাম, মানে সিটিজেন ছাড়া, আমার যেটা আমি বুঝি যে সিটিজেন ছাড়া এই প্রোগ্রাম করা কোনো চ্যানেলের পক্ষে সম্ভব না। ধন্যবাদ। আমরা শুধু রবীন্দ্রনাথ সম্বন্ধে নয়, আমি অন্য সময় লাইনটা পাই না বলে এখন তাও বলে রাখছি, আপনাদের যতগুলো প্রোগ্রাম হয় মানে খুবই সুন্দর প্রোগ্রাম। এর থেকে আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। হ্যাঁ, ধন্যবাদ। খুব ভালো লাগে, খুব ভালো গান করছে, সুন্দর প্রোগ্রাম হচ্ছে। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমরা একটু গানে চলে যাই এবার। নিশিনা পোহাতে জীবন প্রদীপ জ্বালাইয়া যাও, জ্বালাইয়া যাও, জ্বালাইয়া যাও প্রিয়া, তোমারও অনল দিয়া নিশিনা পোহাতে জীবন প্রদীপ জ্বালাইয়া যাও, জ্বালাইয়া যাও, জ্বালাইয়া যাও প্রিয়া, তোমারও অনল দিয়া নিশিনা পোহাতে। কবে যাবে তুমি সম্মুখের পথে দীপ্ত শিখা, দীপ্ত শিখাটি বাহি আছি তাই পথ চাহি, পুরিবে বলিয়া রয়েছে আশায় আমারও নীরব হিয়া, আপন আধারে, আপন আধার নিয়া নিশিনা
জ্বালাইয়া যাও, জ্বালাইয়া যাও প্রিয়া, তোমারও অনল দিয়া নিশিনা পোহাতে। কবে যাবে তুমি সম্মুখের পথে দীপ্ত শিখা, দীপ্ত শিখাটি বালি আছি তাই পথ চালি, পুরিবে বলিয়া রয়েছে আশায় আমারও নীরব হিয়া, আপন আধারে, আপন আধার নিয়া নিশিনা পোহাতে। জীবন প্রদীপ জ্বালাইয়া যাও, জ্বালাইয়া যাও, জ্বালাইয়া যাও প্রিয়া, তোমারও অনল দিয়া নিশিনা পোহাতে। আমরা আজকে বিশ্বভারতী রবীন্দ্রপত্রের আলোকে দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলছি, দ্বিতীয় পর্বে রয়েছি। তো আমি বলেছিলাম যে রোটেনস্টাইন চেয়েছিলেন যে মাইকেল স্যাডলার এবং হার্বার্ট ফিশারকে তিনি এই একটা কমিটিতে তৈরি করে সেই কমিটিতে রাখতে, সেই কমিটি কবির এই বিশ্বভারতীর উদ্দেশ্যকে বিদেশে প্রচার এবং প্রসার ঘটাবেন এবং তারা এর একটা দায়িত্ব নেবেন। কবি প্রথমে রাজি হলেন, কিন্তু পরে তার মনের মধ্যে একটা শঙ্কা দেখা দিয়েছিল। সেই শঙ্কার প্রেক্ষিতে তিনি কবি কিন্তু অ্যান্ড্রুজকে একটি চিঠি লেখেন। কি লেখেন সেই চিঠিতে? কবি লিখছেন, আমি একটু পাঠ করে শোনাবো। I have a suspicion in my mind that they want to kill my work in its infancy with the planting of their help. At any rate, they want to take it and exhibit it with pride in their own menagerie. সম্ভবত কবির সংশয় ছিল অমূলক। আসল কথা, তিনি তার এই যে একটা আদর্শ, যে আদর্শ তার বিশ্বভারতী, এর উপরে খুব একটা অন্য কারুর দখল বা অধিকার চাননি। এই অন্য কারুর অধিকারের ক্ষেত্রে তার মানসিকতা খানিকটা ক্ষুণ্ণ হয়েছিল। এইখানেই তার একটা নিজস্বতা, যে তিনি বিশ্বভারতীকে নিজের মতো করে তৈরি করতে চেয়েছিলেন। এখানে কারুর ইন্টারফেরেন্স আর কি তার পছন্দ ছিল না। সেই কারণে প্রথমে রাজি হলো, কারণ বন্ধু রোটেনস্টাইন তার ভীষণ প্রাণের বন্ধু ছিলেন, কিন্তু তারপরেও তার এই উপরোধকে বা অনুরোধকে তিনি রাখতে পারেননি। 1921 সালের 16 জুলাই কবি ভগ্ন মনোরথে মুম্বাইতে এসে পৌঁছন বিদেশ ভ্রমণ করে, এবং তারপরের কথা আমি বলবো, তবে শুভময়ের গান শুনতে শুনতে। তবে তার আগে টেলিফোনে বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার, সুপ্রভাত। সৌগত দা। আমি সৌগত দা বলছি। এত সুন্দর বিষয় আর তোমার বলা প্রশংসনীয়, আর অনেক কিছু তথ্য আছে অজানা আমাদের, এগুলো স্মৃতিবিহীনের থেকেই আমরা জানতে পারি। শেখারও আছে, শিক্ষণীয় চ্যানেল একটা বলবো, ওটা শিক্ষার ব্যাপার পুরোটাই রয়েছে। আজকে শিল্পী শুভময়, সুন্দর তুমি গাইছো, ধন্যবাদ, একদম প্রাণ জুড়িয়ে গেছে, একদম থ্যাংক ইউ। অসাধারণ অসাধারণ, কিছু বলার নেই। কিছু কিছু গান শুনে বা কিছু শিল্পীর গান শুনে কি কর্তব্য বিমূল হয়ে যায়, কি বলতে পারি না আর কি। যাই হোক, আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ আমাদের সঙ্গী। আমি তোমাকে দুটো গানের কথা বলবো। বলুন বলুন। প্রাঙ্গণে মোর শিরিষ শাখায় ফাগুন মাসে কি উচ্ছ্বাসে, এই গানটি। আরেকটি পূজা পর্যায়ের গান, দুটোই পূজা পর্যায়ের। আরেকটি বলবো চিরশাখা
ছেড়ো ছেড়ো না না, মনে, আচ্ছা ছেড়ো না। ঠিক আছে, আমি একটা আমি সঙ্গে গাইবো। রইলাম হুম। তনুশ্রী, বলুন। খুব সুন্দর অনুষ্ঠান, সঙ্গে রইলাম। ধন্যবাদ, ধন্যবাদ। আমি একটু বলি, আমরা অনেকেই শান্তিনিকেতন ঘুরতে যাই, আমি নিজেও ঘুরে এসেছি কয়েকদিন আগে। আমি শুনছিলাম সেই মিউজিয়াম একটি আছে একদম শান্তিনিকেতন বোলপুর স্টেশন লাগোয়া, গীতাঞ্জলি বলে একটি মিউজিয়াম আছে অনেক, এবং মিউজিয়ামটা না খুব ফাঁকা। তো আমি স্টেশনে নেমেই বললাম যে আমি এই মিউজিয়ামটায় যাব। তো যিনি আমাদের আর কি সারথি হয়েছিলেন ওখানে, তিনি বলেন এখানে দেখার কিছু নেই, আপনি তো বিশ্বভারতীতেই যাবেন। আর আমি এসছি যখন প্রথমবার, আমি সবটা দেখে নিই। তো আমি ঢুকে দেখলাম পুরো ফাঁকা, জানো তো, মানে কেউ নেই। আমরা লাগেজটা বাইরে রেখে ভেতরে ঘুরলাম, মানে কেউ ঢোকেনি। আমাদের পরে একজন জওয়ান ঢুকলেন, তিনিও এসছেন মনে হয় সম্ভবত, তিনি ড্রেস পরে ঢুকলেন দেখার জন্য। মানে আমি সর্বসাকুল্যে ওই লাইব্রেরিটি, মানে একটা মিউজিয়াম, সেই মিউজিয়ামটির মধ্যে আমি সর্বসাকুল্যে ছিলাম হচ্ছে প্রায় এই 45 মিনিট থেকে 50 মিনিট মতো, পুরোটা ঘুরে দেখার জন্য। এবং ওই সময়টুকুর মধ্যে আমি একজনকে আমি দেখেছি প্রবেশ করতে ওখানে, অথচ কত স্টেশনে ট্রেন আসছে, নেমে যাচ্ছে মানুষজন। তো ওই মিউজিয়ামটা যদি কেউ ভালো করে ঘুরতে পারেন, তাহলে টোটাল শান্তিনিকেতন শুধু নয়, পুরো রবীন্দ্রনাথকে তিনি এক লহমায় নিজের মধ্যে রাখতে পারবেন। আমার নিজের যেটা মনে হয়েছে, একদম ওই মিউজিয়ামটাকে ঘুরতে হবে। এবং সত্যি কথা বলতে ছবি তোলার তো পারমিশন ছিল না, থাকলে আমি ওই লেখাগুলোকে ছবি তুলে নিয়ে আসতাম। আমার এই কোনো রকম স্ক্রিপ্টের দরকার হতো না। ওখানেই লেখা রয়েছে কিভাবে ভুবনডাঙ্গা থেকে শান্তিনিকেতন হয়ে উঠলো, এবং সেখান থেকে রবীন্দ্রনাথ কবে গেলেন সেখানে, এবং রবীন্দ্রনাথ কিভাবে সেখানে গিয়ে বিভিন্ন জায়গায়, সে জগদানন্দ রায় থেকে শুরু করে বিভিন্ন মানুষকে তিনি কিভাবে ওখানে নিয়ে এলেন, এবং কিভাবে জগদীশচন্দ্র বসু সেখানে যুক্ত হলেন রবীন্দ্রনাথের বন্ধু হিসেবে। পরবর্তী পর্যায়ে একটু বলি, এই যে অর্থ সংগ্রহের কথা বলছি, রতন টাটা তিনি সস্ত্রীক গিয়েছিলেন শান্তিনিকেতনে, এবং এতটাই আপ্লুত হয়েছিলেন রবীন্দ্রনাথের ভাবধারায়, তিনি দেখে এতটাই আপ্লুত হয়েছিলেন, তিনি তৎকালীন যুগের 86,000 টাকা তিনি দিয়েছিলেন, একটি অনুদান দিয়েছিলেন। মানে এতটাই তিনি মানুষকে মোটিভেট করতে পেরেছিলেন তৎকালীন যুগের। এবং এরকম বহু মানুষকে তিনি নিয়ে এসছেন, সব কিছু নিয়ে ওই মিউজিয়ামটা। আমার একটা অনুরোধ, কারণ ওই মিউজিয়ামটা কেউ যান না, আমি শুনছিলাম ওখানকার যারা বলছে এখানে খুব একটা ভিড় হয় না। আমার একটা অনুরোধ, ওই মিউজিয়ামটি সবাই ঘুরে দেখবেন, যারাই শান্তিনিকেতন যাবেন দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক অজানা তথ্য ওখানে রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। আমি টালিগঞ্জ চন্দ্রমন্ডল লেন থেকে রীতা মন্ডল বলছি। আজকে শুভময় এসেছেন যখন, রীতাদির বোন থাকবেই, বলুন। না না, শুভময়। আচ্ছা, তার আগে একটা আপনার কাছ থেকে কথা জেনে নি। আচ্ছা, এই আপনাদের উত্তর বাংলা চ্যানেলটা হয় না? হ্যাঁ হয়তো, কিন্তু আমি ঠিক বলতে পারবো না কোথায় কোথায় হয়, চলছে, কিন্তু কোথায় কোথায় চলছে বলতে পারবো না। আচ্ছা, আপনি বলছিলেন না এটা রিপিট টেলিকাস্ট হয় 5টা থেকে? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, আমি এর সঙ্গে কথা বলে নেব। আর সুময় ভাইয়ের কাছে যাই। সুময় ভাইয়ের কাছে, বলুন। সুময় ভাইকে তো আমি বলবো একটা রোমান্টিক শিল্পী, মানে গলাটা আমি যখনই আসি তখনই আমি ভাবি যে সুময়ের গলায় কেবল রোমান্টিক গানগুলো এত সব গানই ভালো লাগে, কিন্তু রোমান্টিক গানগুলো যেন বেশি ভালো লাগে। সুময় ভাইয়ের গলায় মানে কিছু রোমান্টিক গান আমি আমার মোবাইলে সেভ করে রেখেছি, মানে আমি শুয়ে থাকি বা কিছু, মানে আমার মানে সমস্ত মানে লেজার টাইম গুলো আমি ওই গানগুলো শুনি, আমার এত ভালো লাগে কি বলবো। আর সুময় ভাইকে আর একটা কথা বলি, আমার ছেলে কলেজে পড়ে, তাকে সবাই শুভ বলেই ডাকে, যদিও নামটা শুভময় নয়, কিন্তু ওর ডাকনাম হিসাবে ওর কলেজের বন্ধুরা শুভ বলে ডাকে। আচ্ছা, যাই হোক, ভাই তোমার কাছে আমার দুটো গানের রিকোয়েস্ট আছে, তুমি করতে পারলে ভালো, না হলেও কোনো অসুবিধা, কারণ তোমার গলায় প্রত্যেকটা গানই ভীষণ ভালো, ভীষণ ভালো, একদম আমার হৃদয়কে একেবারে ছুঁয়ে যায়। কি বলবো, দুটো গানই বলছি, একটা হচ্ছে 12টা পেয়েছি মনে মনে, আর একটা হচ্ছে পথে চলে যেতে যেতে তোমার ভরসা আসে কখন কোনখানে। আচ্ছা, 12টা গাইবো, 12টা। অনেক ধন্যবাদ, এবার আমরা গানেই যাবো। কেন যে মন ভোলে আমার মন জানে না, কেন যে মন ভোলে তারে মানা করে কে, আমার মন
মানে না, কেন যে মন ভোলে আমার মন জানে না, কেন যে মন ভোলে। কেউ বোঝে না তারে, সে যে বোঝে না আপনারে। কেউ বোঝে না তারে, সে যে বোঝে না আপনারে। সবাই লজ্জা দিয়ে যায়, সে তো কানে আনে না, কেন যে মন ভোলে আমার মন জানে না, কেন যে মন ভোলে। তার খেয়া গেল পারে, সে যে রইল নদীর ধারে। তার খেয়া গেল পারে, সে যে রইল নদীর ধারে। কাজ করে সব সারা ওই এগিয়ে গেল কারা। কাজ করে সব সারা ওই এগিয়ে গেল কারা। আনমন আমন সেদিক পানে, দৃষ্টি হানে না, কেন যে মন ভোলে আমার মন জানে না, কেন যে মন ভোলে। তারে মানা করে কে, আমার মন মানে না, কেন যে মন ভোলে আমার মন জানে না, কেন যে মন ভোলে। আমরা আজকে আলোচনা করছি বিশ্বভারতী নিয়ে। বিশ্বভারতী গঠনের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে পরিশ্রম করেছিলেন, কিভাবে তার মানসিকতা কাজ করেছিল, সেই সব নিয়ে কথা বলছি। আপনাদের সঙ্গেও কথা বলছি। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, এই মুহূর্তে বন্ধুও রয়েছেন। সুপ্রভাত, কে রয়েছেন? টেলিভিশনের ভলিউম মিউট করতে হবে দিদি, টিভির আওয়াজটা কমাতে হবে। আমি মুক্তি বলছি। হ্যাঁ দিদি বলুন, নমস্কার। হ্যাঁ, আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি এবার। আমার বক্তব্য হচ্ছে কিছু না, আমি একটু লাইন থেকে বেরিয়ে গিয়ে আজকে একটা কথা বলবো। সেটা হচ্ছে যে তুমি পরশুদিন বলছিলে যে ছড়িয়ে দিতে হবে রবীন্দ্রসঙ্গীত, এটা সাধারণ মানুষের মধ্যে ভাগ করে ছড়িয়ে দিতে হবে কিন্তু তার সঙ্গে বলেছিলে যারা বুঝবে, যারা নিতে পারবে। সেই কথাটাতে আমি বলছি, না এখানে রবীন্দ্র জন্মোৎসব করি, বৃদ্ধাশ্রম হলে কি হবে, তার আর্টিস্টদের বয়স হচ্ছে 86, 87, 75, 78 এইসব, তাদের নিয়ে করি। তারা জীবনে কখনো মাইক দেখেনি, জীবনে কখনো তারা ভাবেনি যে আমরা গান করব। গান করলে বকুনি খেত, এই পর্যন্ত। কিন্তু আজকে তাদের আমি তাদের গলার সুর শুনে
জোর করে 2 লাইন হোক 4 লাইন হোক শেষকালে পুরো পুরো গান আমি তাদের প্রত্যেক এইটাই আমি বলেছিলাম প্রত্যেকবার। শুনে আর একটা কথা বলার আছে, শুধু তাই নয়, তার সঙ্গে আর একটা কথা যুক্ত করবো। আমি কিন্তু এখানকার কর্মচারীদের দিয়েও, কর্মচারী যারা আমাদের খাবার দেয়, রান্না করে, তাদের দিয়ে পর্যন্ত আমি 2 হাতে কালে মন্দিরা বাজে করিয়েছিলাম। করিয়ে আমি ছড়িয়ে দেওয়ার জন্যই করিয়েছি একদম। কিন্তু আমি বলছি কে বোঝে না বোঝে নয়, আগে রবীন্দ্রসঙ্গীতটা কতখানি। দিদি একটা কথা বলবো, সেটা বলা না একটা কথা বলি মুক্তিদি, ওই যাদেরকে দিয়ে আপনি কাজটা করিয়েছেন, বললেন তাদেরকে দিয়ে গান করেছেন, তারা প্রত্যেকে বুঝেছেন। যদি তারা না বুঝতেন না, তাহলে তারা সেটাকে ব্যক্ত করতে পারতেন না। এটা আমি ভীষণ উপলব্ধি করি। ধরুন আজকে আমি একটা কথা বলছি, যদি আমি না বুঝে কথাটা বলি, আমি বলতেই পারবো না, আমি হোঁচট খাবো। আমাদের 100 বার না বুঝে বললে করতে পারবে না জানি, কিন্তু বোঝাবার জন্য অন্তত তাদের বলতে হবে। একদম। ধন্যবাদ দিদি, ধন্যবাদ মুক্তিদি, আপনি ঠিক কাজই করছেন। এবং এইভাবে আপনার মধ্যে মানুষ যদি কাজ করতে থাকেন, প্রত্যেকটা মানুষ, তাহলে কিন্তু আমাদের আগামী দিনে আর এই ধরনের অনুষ্ঠান খুব করার প্রয়োজনীয়তা থাকবে বলে আমার মনে হয় না। কিন্তু দেখো আমি বলছি, এই মুহূর্তে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যেভাবে পথ চলছি, কেউ এভাবে পথ চলছেন না। কারণ আমাদের মনে হয়েছে যে আরও অনেক মানুষকে এই বোধে উদ্বুদ্ধ করতে হবে, রবীন্দ্র বোধে। কোথাও আমাদের একটা হতাশা কাজ করছে, সেই জায়গা থেকে এই অনুষ্ঠানটা কি ভাবনা চিন্তা করা। আমাদের সঙ্গে রয়েছেন শুভময় সেন, সঙ্গে রয়েছেন দেবাশিস, সঙ্গে রয়েছেন স্বাগতম। তাই সুরে সুরে শুরু করি, তারপরে আবার বিষয়ে যাই। এই কিছুক্ষণ আগে রীতাদি যে গানটা অনুরোধ করেছিলেন, রীতাদির একটা অভিযোগ আছে, আমি ওনার অনুরোধের গান শোনাই না, আজ শোনাবই। বারোতা পেয়েছি মনে মনে, গগনে গগনে তব নিঃশ্বাস পরশনে, এসেছো অদেখা বন্ধু দক্ষিণ সমীরণে, বারোতা পেয়েছি মনে মনে। কেন বঞ্চনা করো মোরে, কেন বাঁধো অদৃশ্য ডোরে, কেন বঞ্চনা করো মোরে, কেন বাঁধো অদৃশ্য ডোরে, দেখা দাও দেখা দাও দেখা দাও, দেহ মন ভরে মম নিকুঞ্জ বনে, বারোতা পেয়েছি মনে মনে। দেখা দাও চম্পকের অঙ্গনে, দেখা দাও কিংশুকে কাঞ্চনে, দেখা দাও চম্পকের অঙ্গনে, দেখা দাও কিংশুকে কাঞ্চনে, কেন শুধু বাঁশরীর সুরে ভুলাইলো যাও দূরে, কেন শুধু বাঁশরীর সুরে ভুলাইলো যাও দূরে,
বন উৎসবে ধরা দাও ধরা দাও ধরা দাও, দৃষ্টির বন্ধনে এসেছো অদেখা বন্ধু, দক্ষিণ সমীরণে বারতা পেয়েছি মনে মনে, গগনে গগনে তব নিঃশ্বাস পরশনে এসেছো অদেখা বন্ধু, দক্ষিণ সমীরণে বারতা পেয়েছি মনে মনে। আমরা আজকে বিশ্বভারতী নিয়ে কথা বলতে গিয়ে বলছিলাম যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যেভাবে অমানসিক পরিশ্রম করতে হয়েছে, দেশে বিদেশে নিজের ভাবধারার প্রচারের জন্য তাকে ছুটে বেড়াতে হয়েছে। যে সময় তিনি বিশ্বভারতী তৈরি করলেন সেই সময় কিন্তু গান্ধীজির অসহযোগ আন্দোলন শুরু হলো। কবি একটু হতাশ হয়ে পড়েছিলেন যে গান্ধীজির অসহযোগ আন্দোলন বিশ্ব সহযোগে তার বিশ্বভারতীকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে। 1921 সালের 23শে ডিসেম্বর খুব দ্রুততার সঙ্গে একা চলবেন এই তাগিদেই বিশ্বভারতী পরিষদ গঠিত হলো এবং সেই পরিষদ সভার প্রধান অতিথি অধ্যাপক হলেন আচার্য সিলভা লেভি, যিনি সেই মুহূর্তে ভারততত্ত্ববিদ পণ্ডিত, যিনি চীনা প্রাকৃতিক সংস্কৃতি প্রত্যেকটা ভাষায় তার দখল ছিল। সেই মানুষটি এলেন প্রধান অতিথি অধ্যাপক হিসেবে এবং তার সঙ্গে তার হাত ধরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কিছু ছাত্র এলেন, সংখ্যায় নগণ্য। প্রথম 5 জন ছাত্রকে নিয়ে বিশ্বভারতী শুরু হয়েছিল। সেই 5 জন ছাত্র কিন্তু প্রত্যেকেই কৃতী, তার মধ্যে প্রমথনাথ বিশীও রয়েছেন। এবং বিষয় হচ্ছে বিশ্বভারতী গড়তে গিয়ে কবি অনেক সময় অনেক ঔদাসীন্যের শিকার হয়েছেন, রাজনৈতিক যে দোলাচল অসহযোগ সব কিছুর শিকার হয়েছিলেন। প্রথম তিনি আঘাতটি পান যদুনাথ সরকার, ঐতিহাসিক পণ্ডিত যদুনাথ সরকারের কাছ থেকে। 1922 সালের 21শে মে কবি যদুনাথ সরকারকে এই বিশ্বভারতীতে যোগদানের জন্য একটি চিঠি লেখেন। সেই চিঠির উত্তরে 31শে মে যদুনাথ সরকার একটি পত্র লেখেন কবিকে, অবশ্যই অস্বীকার করে তিনি আসতে পারবেন না, অর্থাৎ এই বিষয়টিকে তিনি মানে অসহযোগিতা তিনি দেখান রবীন্দ্রনাথ ঠাকুরকে। কি লিখেছিলেন সেই পত্রে আমরা জানাবো, তবে তার আগে আবার একটা সময়ের গান শুনে নেব, আরেকটি অনুরোধের গান। প্রাঙ্গণে মোর শিরিষ শাখায় ফাগুন মাসে কি উচ্ছ্বাসে ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা, শান্ত কুজন শান্ত বিজন সন্ধ্যা বেলা, প্রত্যহ সেই ফুল্ল শিরিষ প্রশ্ন সুধায় আমায় দেখি এসেছে কি এসেছে কি। আর বছরে এমনি দিনে ফাগুন মাসে কি উচ্ছ্বাসে নাচের মাতন লাগলো শিরিষ ডালে, স্বর্গপুরের কোন নুপুরের তালে, প্রত্যহ সেই চঞ্চল প্রাণ শুধিয়েছিল শোনাও দেখি আসেনি কি আসেনি কি। আবার কখন এমনি দিনে ফাগুন মাসে কি আশ্বাসে ডালগুলি তার রইবে শ্রবণ পেতে, অলখ জনের চরণ শব্দে মেতে,
ডালগুলি তার, ডালগুলি তার রইবে শ্রবণ পেতে, অলখ জনের চরণ শব্দে মেতে। প্রত্যহ তার মর্মর স্বর বলবে আমায়, কি বিশ্বাসে সে কি আসে, সে কি আসে। প্রশ্ন জানাই পুষ্প বিভোর ফাগুন মাসে, কি আশ্বাসে হায় গো আমার ভাগ্য রাতের তারা, নিমেষ গগন হয়নি কি মোর সারা। প্রত্যহ বয় প্রাঙ্গণময় বনের বাতাস এলো মেলো, সে কি এলো, সে কি এলো, সে কি এলো, সে কি এলো। আমি আসি যদুনাথ সরকারের বিষয়টি। যদুনাথ সরকারকে কবি রাষ্ট্রীয়বোধের সদস্যপদ গ্রহণ করার জন্য 1922 সালের 29শে মে একটি পত্র পাঠিয়েছিলেন। সেই পত্রে 21শে মে সম্ভবত, সেই পত্রের উত্তরে 31শে মে যদুনাথ সরকার প্রত্যাখ্যান করে একটি পত্র লেখেন। আসল কথা, রবীন্দ্রনাথ ঠাকুর বুঝেছিলেন যে তার বিশ্বাস ছিল যে জ্ঞানের সৃজনই বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ, তাকে টিচিংয়ের মাধ্যমে ছড়িয়ে দেবার কাজটা গৌণ। কিন্তু যদুনাথ সরকার তিনি বলেছিলেন, তিনি তার কাছে এই বিষয়টি প্রাধান্য পায়নি। যদুনাথ সরকার এই তত্ত্বে বিশ্বাস করতেন না। তিনি বিশ্বাস করতেন বিদ্যার বিতরণই বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হওয়া উচিত, এবং তিনি বিশ্বাস করেছিলেন যে বিশ্বভারতীতে ব্রহ্মচর্য যে আশ্রম, অর্থাৎ ব্রহ্মবিদ্যালয়ের পর, শান্তিনিকেতনের ব্রহ্মবিদ্যালয়ের পর ইন্টারমিডিয়েট স্তরের পড়াশুনো, অর্থাৎ বর্তমান শিক্ষা ভবনের মতো, বিদ্যা ভবনের মতো প্রতিষ্ঠানের প্রয়োজন নেই। এটা প্রয়োজন নেই বলে তিনি মনে করেছিলেন। তো এখানেই প্রথম যদুনাথ সরকারের সঙ্গে বিশ্বভারতীর সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। রবীন্দ্রনাথ প্রথম দিন থেকেই কিন্তু উপলব্ধি করেছিলেন তাকে একলা পথ চলতে হবে, এবং তিনি যাদেরকে সহযোগী হিসেবে পেয়েছেন তারা তাঁর আদর্শে নিজেদেরকে ডুবিয়ে রেখেছিলেন। তো আমরা আবার শুভময়ের গানে যাব, তবে তার আগে একটুখানি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি পৌঁছে যাই। সেখানে গিয়ে আমাকে কিছু কথা তো বলতেই হবে। যেমন অর্থের প্রয়োজন তো যে কোনো প্রতিষ্ঠান চালানোর জন্য, তো বিশ্বভারতীও তার ব্যতিরেক নয়। অথচ কবির আর্থিক ক্ষমতা সীমিত ছিল। আপনারা প্রত্যেকেই জানেন যে নোবেলের যে অর্থমূল্য, সেই দিয়েও তিনি সংস্কারের কাজ করেছিলেন এবং গ্রামীণ বিকাশের কাজ করেছিলেন। বর্তমানে আমরা যেভাবে বিশ্বভারতীকে দেখি, আজকের বিশ্বভারতী কিন্তু রবীন্দ্রনাথের হাতে তৈরি একটি ছবি, যাকে পূর্ণরূপে আমরা হয়তো পাওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় এই মুহূর্তে যারা বিশ্বভারতীর সঙ্গে যুক্ত, আশ্রমিক বা যারা ওখানকার টিচার, তারা প্রত্যেকেই তার সেই কবিগুরু সেই ভাবধারাকে, সেই আদর্শকে বজায় রেখে কাজ করবেন, যেন কোনোভাবে সেই মর্যাদা ক্ষুণ্ণ না হয়। এটা আমার মনে হয় একটা প্রয়াস তাদের থাকা উচিত। কারণ আমরা যারা বিশ্বভারতীকে স্বপ্নের চোখে দেখে থাকি, কারণ শান্তিনিকেতন আমার কাছে তীর্থক্ষেত্র, তো যারা সেখানে যাই আমরা, তাদের কাছে যেন সেই ছবিটা সুস্পষ্টভাবে ধরা পড়ে যে কবিগুরুর আদর্শ কী ছিল। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বেহালা থেকে দীপ্তি শমসিনা কথা বলছি। বলুন দিদি। নমস্কার। হ্যাঁ, আমি একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, এবং আমি বাড়িতে কিন্তু এই রবীন্দ্র চর্চার জন্য রবিরশ্মি বলে একটি সংস্থা খুলেছি। বাহ, খুব ভালো। সেখানে আম জনতা সবাইকে নিয়ে, যারাও ইচ্ছুক তাদেরকে নিয়ে একটু প্রতি মাসে একটা রবিবার রবীন্দ্র চর্চা করি। তো সেখানে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আজও একজন আমাদের তার সৃষ্টি দিয়ে কি কল্যাণমূলক কাজ করে গেছে, আজও কিন্তু আমরা তাকে কালিমালিপ্ত করতে ছাড়ি না। তো তাই নিয়েই আমি পথ চলেছি। আর আমি কালীঘাট টেগোর রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত। সেখানে কিন্তু ওই স্বাগতম বাবুর সঙ্গে আমার একদিন দেখা হয়েছিল। তো ওখানেও আমি অনেক কিছু শিখি। আর একটা জিনিস, আপনাদের
এই চ্যানেল থেকে কিন্তু আমি ভীষণ সমৃদ্ধ হই। ধন্যবাদ। আমি প্রত্যেক দিন এটা বসে শোনার চেষ্টা করি। তো সেখানে যদি খুব আমি আপনাদের প্রতি খুব কৃতজ্ঞ। আমি অনেক জিনিস জানতে পারি। আমি একদিন একটা কথা শুনে অবাক হলাম যে মাদ্রাসার একজন হেডমাস্টার মশাই বলছেন যে ওনার ক্লাসের সব সিলেবাসে শুধু স্টুডেন্টদের মানসিক বিকাশের জন্য রবীন্দ্রনাথের গান কবিতা উনি এগুলো ইনক্লুড করেছেন। আমি একজন প্রধান শিক্ষিকা হয়ে আমার শুনে এত ভালো লাগলো, আমি ওনাকে প্রণাম জানালাম। কিন্তু এখানে একটা জিনিস আমি লক্ষ্য করি যে এই চ্যানেলে আমি সেদিন থেকে কিন্তু ফোন পাচ্ছি না। আপনি এবং সুবর্ণা দুজনেই খুব ভালো সঞ্চালনা করেন এবং বোঝা যায় অনেক কিছু পড়াশোনা করেই এসেছেন। কিন্তু এখানটা কি একটা, এই মঞ্চটা কি ব্যক্তিগত আক্রমণ করার জায়গা? এমনিতেই আমার মনে হয় সময় আমরা ভীষণ কম পাই, তারপর যদি ব্যক্তিগত আক্রমণ করে এই সময়টাকে যদি নষ্ট করে দেওয়া হয়, আমি সেদিন থেকে না প্রতিবাদটা না করে পারলাম না। আর আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের, আর সবচেয়ে ধন্যবাদ জানাচ্ছি এই পরিকল্পনাটা যার, আমাদের পেছনে কর্তৃপক্ষ যারা আছেন, পরিকল্পনাটা যার, আমি তাকে ভীষণভাবে ধন্যবাদ কুর্নিশ জানাচ্ছি। এটা যেন চলে, এটা যেন একদম মানে আবহমান কাল ধরে যেন চলে। নমস্কার। ধন্যবাদ দীপ্তিদি, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি প্রধান শিক্ষিকা, অবসরপ্রাপ্ত, বহু ছাত্রছাত্রী তৈরি করেছেন। আমার মনে হয় যে আপনি আমাদের সঙ্গে যেভাবে যুক্ত হয়ে রইলেন, এরকম বহু মানুষ যদি যুক্ত হয়ে থাকেন, একটা সুস্থ সুন্দর সমাজ আমরা উপহার পাবো আগামী দিনের জন্য। আর আমি বলি, আমাদের এই ভাবনাটা কিন্তু সম্পূর্ণ আমাদের কর্তৃপক্ষের, অর্থাৎ আমাদের ম্যানেজিং ডিরেক্টর যিনি এই চ্যানেলের মালিক, তার মস্তিষ্ক প্রসূত। তিনি ভেবেছেন এইভাবে একটা অনুষ্ঠান করা যেতে পারে, আমরা তার সহযোগী মাত্র। তো আমরা একদম সুময়কে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ দেবাশিস এবং স্বাগতমকে। শেষ গান ছোট্ট করে শুনতে শুনতে একদম আপনাদের ধন্যবাদ জানিয়ে তাসের দেশের গান দিয়ে শেষ। চিড়েতন হরতন ইস্কাবন অতি সনাতন ছন্দে করতেছে নর্তন। চিড়েতন হরতন ইস্কাবন অতি সনাতন ছন্দে করতেছে নর্তন। চিড়েতন হরতন ইস্কাবন। কেউ বা ওঠে কেউ পড়ে, কেউ বা একটু নাহি নড়ে। কেউ বা ওঠে কেউ পড়ে, কেউ বা একটু নাহি নড়ে। কেউ শুয়ে শুয়ে ভুয়ে করে কলে করতন। চিড়েতন হরতন ইস্কাবন অতি সনাতন ছন্দে করতেছে নর্তন। চিড়েতন হরতন ইস্কাবন। নাহি কহে কথা কিছু, একটু না হাসে, সামনে যে আসে চলে তারি পিছু পিছু। নাহি কহে কথা কিছু, একটু না হাসে, সামনে যে আসে চলে তারি পিছু পিছু। বাঁধা তার পুরাতন চালটা, নাই কোনো উল্টা পাল্টা। বাঁধা তার পুরাতন চালটা, নাই কোনো উল্টা পাল্টা। নাই পরিবর্তন। চিড়েতন হরতন ইস্কাবন। চিড়েতন হরতন ইস্কাবন অতি সনাতন ছন্দে করতেছে নর্তন। চিড়েতন হরতন ইস্কাবন। চিড়েতন হরতন ইস্কাবন।